হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 8-এর শতকরা। ক্লাস 8-এর শতকরা সম্বন্ধে আগে দুটি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে কোষে দেখি 11-এর 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। এই যে 16 দাগের অঙ্ক থেকে শুরু করব। তাহলে দেখি 16 দাগের অঙ্ক কি বলা আছে। বলছি এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 নম্বরে উভয় বিষয়ে A+ পেয়েছে, 2-এ শুধু বাংলায় A+ পেয়েছে, 3-এ শুধু অঙ্কে A+ পেয়েছে, আর 4-এ উভয় বিষয়ে A+ পায়নি। তবে এখানে বলে রাখি, এখানে 4 নম্বরে যেটা দেওয়া আছে উভয় বিষয়ে A+ পায়নি, এটা হবে না, এটা হবে কোন বিষয়ে A+ পায়নি। এবার দেখা যাক আমরা অঙ্কটা করবো কিভাবে। এক্ষেত্রে আগে আমরা করব যে কতজন পরীক্ষার্থী শুধু বাংলায় A+ পেয়েছে, কতজন পরীক্ষার্থী শুধু অঙ্কে A+ পেয়েছে, এটা। তাহলে বাংলায় মোট A+ পেয়েছে কতজন? 120 জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর 85%, অর্থাৎ 120 গুণিতক 85/100। শূন্য কাটলো 5 7 85, 5 2 10, 212, 102 জন। অঙ্কে মোট A+ পেয়েছে, অঙ্কে A+ পেয়েছে 70%, অর্থাৎ 120 গুণিতক 70/100, দুটো শূন্য কেটে যাচ্ছে 84 জন। আর উভয় বিষয়ে A+ পেয়েছে 120 গুণিতক 65/100, 5 13 65, 5 20 100, শূন্য কাটলো 212, 1378 জন। এরপর আমরা আগে বার করবো যে শুধু বাংলায় কতজন A+ পেয়েছে। তবে শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু বাংলায় মানে কি দাঁড়ায়? মোট A+ পেয়েছে 102 জন বাংলাতে। তাহলে যারা বাংলায় A+ পেয়েছে তার মধ্যে কিছু জন আছে যারা অঙ্কেও A+ পেয়েছে। যদি আমরা ছবি আকারে দেখি তাহলে কি পাবো? যদি এটা ধরি বাংলা আর এটা ধরি অঙ্ক, তাহলে বাংলায় মোট A+ পেয়েছে কটাটা হচ্ছে 102 জন, অঙ্কে মোট A+ পেয়েছে কটাটা হচ্ছে 84 জন। আর মধ্যেখানে এই যে জায়গাটা যেটা দুটোরই ওঠে 78, তাহলে এটা হচ্ছে উভয় বিষয়, যেখানে অঙ্ক বাংলা দুটো আছে। এই দিকেরটা হচ্ছে শুধুমাত্র বাংলা, অর্থাৎ উভয় বিষয় বাদ দিয়ে। কটার দুই হয় 102, এটা হচ্ছে 78, এটা হবে 102 মাইনাস 78, অর্থাৎ শুধু বাংলায় A+ পেয়েছে 102 মাইনাস 78 জন। একইভাবে শুধু অঙ্কে A+ পেয়েছে 84 মাইনাস 78 6 জন। এরপর আমরা করবো যে কোন বিষয়ে A+ পায়নি কতজন আমরা বার করতে হবে। তাহলে সেটা আমরা নির্ণয় করবো কি করে?
এইটি হলো শুধু বাংলা, এইটি হলো শুধু অঙ্ক, এইটি হলো বিষয়। এটা আমরা পেলাম 24, এইটি 78, এটি 6। তাহলে এদের যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? তাহলে পাবো অন্তত একটি বিষয়ে এ প্লাস পেয়েছে, অর্থাৎ বাংলা ও অঙ্কের মধ্যে অন্তত একটি বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন পরীক্ষার্থী সেটা পেয়ে যাবো। আর মোট পরীক্ষার্থী থেকে যদি সেটি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো যে কতজন পরীক্ষার্থী অঙ্ক বা বাংলা কোনোটাতে এ প্লাস পাইনি। তাহলে লিখবো বাংলা ও অঙ্কের মধ্যে অন্তত একটি বিষয়ে এ প্লাস পেয়েছে। আটাত্তর প্লাস 24 প্লাস 6 সমান 158। অতএব অঙ্ক বা বাংলা কোনটিতেই এ প্লাস পাইনি। 120 মাইনাস 108 সমান 12 জন। এবার 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কে আমাদের বলা আছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ধরবো, মনে করি আমিনা বিবির প্রথমে বেতন ছিল 100 টাকা। মনে করি আমিনা বিবির প্রথমে বেতন ছিল 100 টাকা, বেতন বৃদ্ধি পেল 20%, অর্থাৎ 120 গুণিত 20/100 20 টাকা। বেতন বৃদ্ধি পেয়ে হলো 100 প্লাস 20 সমান 120 টাকা। বেতন হ্রাস পেল, বেতন হ্রাস পেল 20%, কিন্তু এবার 120 এর 20% 24 টাকা। তাহলে বেতন হ্রাস পেয়ে হলো 120 মাইনাস 24 96 টাকা। অতএব মোটের উপর বেতন হ্রাস পেল 100 মাইনাস 96 সমান 4%। যেহেতু প্রথমে 100 টাকা ছিল আর শেষ পর্যন্ত হলো 96 টাকা, অর্থাৎ তার মোটের উপর হ্রাস পেল 4 টাকা, মানে 4%। এবার 18 দাগের অঙ্ক। ঠিক 18 দাগে কি বলা আছে?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লিখি। তাহলে যেমন বর্গক্ষেত্রের অঙ্কক্ষেত্রে করেছিলাম, এই ক্ষেত্রে সেই একই রকম আমরা পদ্ধতি প্রয়োগ করব। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য শতকরায় প্রস্থ শতকরায় ক্ষেত্রফল শতকরায়। দৈর্ঘ্য 100, প্রস্থ 100, ক্ষেত্রফল 100। দৈর্ঘ্য 15% বৃদ্ধি অর্থাৎ 100 প্লাস 15 মানে 115। প্রস্থ 15% হ্রাস অর্থাৎ 100 মাইনাস 15 85। তাহলে ক্ষেত্র জিজ্ঞাসা চিহ্ন। দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্র বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক, আর প্রস্থ বাড়লে ক্ষেত্র বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল সমান একশো গুণিতক সরল সম্পর্ক উল্টি হবে 115/100 গুণিতক 85/100। 100 কেটে গেল, 5 11 17 20 5 11 23 4 391/4। অতএব ক্ষেত্রফল শতকরা এক্ষেত্রে হ্রাস পাবে যেহেতু 100 তুলনায় 391/4 কম, হ্রাস পেল 100 মাইনাস 391/4 400 মাইনাস 391 সমান 9/4 সমান 2 পূর্ণ 1/4 ভাগ। এবং নিচে দেখে বলা আছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার 10 মিটার এবং 5 মিটার। যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তাই 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আগে আমরা দেখে নিই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত আছে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা সমান 2 গুণিতক আমাদেরকে দৈর্ঘ্য 15 প্লাস প্রস্থ 10 গুণিতক উচ্চতা 5। 2 গুণিতক 25 গুণিতক 5 250 বর্গ মিটার। এরপর আমরা করব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি পেলে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হয়। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি 15 গুণিতক 10/100, যেহেতু 10% বৃদ্ধি পাচ্ছে 15 মিটারে 0 কেটে গেল
3/2 = 1.5 মিটার। তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো 15 + 1.5 = 16.5 মিটার। প্রস্থ বৃদ্ধি, প্রস্থ ছিল 10, তার বৃদ্ধি পেল 10 × 10^100 1 মিটার। তো প্রস্থ বৃদ্ধি পেয়ে হলো 10 + 1 = 11 মিটার। উচ্চতা বৃদ্ধি, উচ্চতা ছিল 5 মিটার, তো বৃদ্ধি পেল 5 × 10/100 1/2 = 0.5 মিটার। তাহলে উচ্চতা বৃদ্ধি পেয়ে হলো 5 + 0.5 = 5.5 মিটার। অতএব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হলো দ্বিগুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য 16.5 যুক্ত প্রস্থ 11 গুণিতক উচ্চতা 5.5, দ্বিগুণিতক 27.5 গুণিতক 5.5। 27.5 কে 2 দ্বিগুণ করলে আসে 55 গুণিতক 5.5। 55 5 3 5 হলো 27, 275 87 302.5 বর্গ মিটার। অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি সমান 302.5 মাইনাস 250 52.5 বর্গ মিটার। তাহলে পূর্বে চার দেওয়ালের ক্ষেত্রফল বর্গ মিটার আর চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি। বর্গ মিটার। তাহলে 250 বর্গ মিটার যদি ছিল, বৃদ্ধি পেল 52.5, তাহলে 100 ছিল, জিজ্ঞাসা ছিল নির্ণেয় ক্ষেত্রফল বৃদ্ধি। সম্পর্কটি সরল লিখে দিবে, 52.5 গুণিতক 100/200 শূন্য কেটে যাচ্ছে, 10 × লিখেন 10, 8 শূন্য কাটলো 25, 21 525 21 ভাগ, অর্থাৎ ক্ষেত্র শতকরা 21 ভাগ বৃদ্ধি পাবে। 20 টাকার অঙ্ক।
কোথাও বলা হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 700 জন হলে কতজন শিক্ষার্থী প্রতিযোগিতার কোনটিতে নাম দেয়নি হিসাব করে লিখি। বলে দেওয়া আছে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, অর্থাৎ হয় একটিতে নাম দিয়েছে কিংবা তিনটিতে নাম দিয়েছে, দুটিতে কেউ নাম দেয়নি। তাহলে আমরা এখানে বার করি আগে দৌড় দৌড় প্রতিযোগিতায় নাম দেয়। কতজন? 780 জনের 20%। 780 গুণিত 20/100, 156 জন। আচ্ছা, এটা রেখে দিই 100 মিটার দৌড়ে। এবারে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দেয়। কতজন? 15%। তাহলে 780 গুণিত 15/100, 0 কাটলো, 5 থেকে 15, 5 দুগুণে 10, 39, 117 জন। আর লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। কত পার্সেন্ট? 10%, অর্থাৎ 780 গুণিত 10/100, 78 জন। তিনটি প্রতিযোগিতায় নাম দেয়। %, অর্থাৎ 780 গুণিত 5/100, 0 কাটলো, 5 থেকে 5, 5 দুগুণে 10, 39 জন। তাহলে এখানে কি হতে পারে? এখানে হয় প্রতিযোগিতার শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, এটা হতে পারে, কিংবা শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, এটা হতে পারে, কিংবা শুধু লং জাম্পে নাম দিয়েছে, এটা হতে পারে, কিংবা তিনটাতে নাম দিয়েছে, এটা হতে পারে, কিংবা এটা হতে পারে যে কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি। তাহলে এখানে আমরা বার করব শুধু 100 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে, শুধু 200 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে, শুধু লং জাম্পে কতজন নাম দিয়েছে, আর তিনটিতে কতজন নাম দিয়ে বেরিয়ে গেছে। তাহলে এদের যোগ করে পর যদি মোট থেকে বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো যে কতজন ছাত্রছাত্রী কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি। তাহলে লিখি তাহলে এরপরে লিখবে শুধু 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দেয়। 156 মাইনাস 39, 117 জন। শুধু 200 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দেয়। 117 মাইনাস 39, 78 জন। শুধু লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 78 মাইনাস 39, 29 জন। আর তিনটিতে নাম দিয়ে 29 জন জানা আছে। অতএব অন্তত একটি
প্রতিযোগিতাতে নাম দেই শুধু শুধু লং জাম্প, শুধু 100 মিটার দৌড়ে 117, 200 মিটার দৌড়ে 78, লং জাম্পে 39 এবং তিনটিতেই 39। অতএব কোন প্রতিযোগিতাতেই নাম দেয়নি। 780 মাইনাস 273 560। তাহলে আজকের জন্য তাহলে এতটাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।